আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম সবাইকে। আজ আমরা এইচএসসি কেমিস্ট্রি ফার্স্ট পার্টের চ্যাপ্টার 2 এর গুণগত রসায়ন যার নাম। তো এই অধ্যায়টার আরো কিছু টপিক নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা কিছু টপিক নিয়ে আলোচনা করেছি, অলরেডি 2টা ভিডিও দিয়েছি আমরা। তো আজকে আমরা যেই বিষয়গুলো আলোচনা করব সেগুলো হচ্ছে ডি ব্রগলি সমীকরণ, mv=n/2π এটার প্রমাণ, তারপর হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি এবং শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ। আজকে আমরা এই টপিকগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আছে আমাদের ডি ব্রগলির সমীকরণ। ডি ব্রগলির সমীকরণ। ডি ব্রগলির সমীকরণটা কি আসলে? ডি ব্রগলির সমীকরণ হচ্ছে ইলেকট্রনের কণা ধর্ম অর্থাৎ ভরবেগ এবং তরঙ্গ ধর্ম অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য, এই দুইটাই আছে। ইলেকট্রনের কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম উভয়ই আছে, এটা ডি ব্রগলির একটা মতবাদ, এবং এই দুইটা তিনি একটা সমীকরণ আকারে প্রকাশ করেন। কি আকারে প্রকাশ করেন? সমীকরণ আকারে। সেটাই হচ্ছে ডি ব্রগলির সমীকরণ। এবার এই সমীকরণটা তিনি প্রমাণ করার জন্য প্লাঙ্কের একটা সূত্র আছে, সেই প্লাঙ্কের একটি ফোটনের শক্তি, একটি ফোটনের শক্তি অর্থাৎ কোয়ান্টাম তত্ত্বে, কোয়ান্টাম তত্ত্বে ম্যাক্স প্লাঙ্ক ফোটনের একটা শক্তি নির্ণয়ের জন্য একটা সূত্র আবিষ্কার করেছিলেন। সেটাই হলো প্লাঙ্কের এক ফোটন, কোয়ান্টাম তত্ত্বে প্লাঙ্কের একটি ফোটনের শক্তি E সমান এইচ এফ। এই এফটা হলো ফ্রিকোয়েন্সি। এফটা কি? তিনি আরেকটা সূত্র নিয়েছিলেন, সেটা হচ্ছে আইনস্টাইনের ওই যে ভরকে শক্তিতে রূপান্তরের যে একটা সমীকরণ আছে বা সূত্র আছে, ভরকে আইনস্টাইনের ভরকে শক্তিতে রূপান্তরের সূত্রটা কি ছিল বলতো? E সমান mc²। দুইটা সূত্র। তাহলে কোয়ান্টাম তত্ত্বে প্লাঙ্কের একটি ফোটনের শক্তি E সমান hf, এবং আইনস্টাইনের ভরকে শক্তিতে রূপান্তরের সূত্র কি E সমান mc²। তা দেখো তো দুইটা ই কিনা? এটাও ই, এটাও ই। সুতরাং আমরা এইটার এটা লিখতে পারি। দুইটা যেহেতু ই, তাহলে আমরা লিখতে পারি অতএব কি লিখতে পারি? hf এটা, hf mc²। এখন এই f সমান লেখা যায় c ভাগ ল্যামডা mc²। ঠিক আছে? বা তাহলে আমাদের সম্পর্ক দেখাতে হবে কাদের ভিতরে বলতো? এই যে এমভি এর ভিতরে আর একটা হলো ল্যামডা এর ভিতরে। তাহলে আমরা ল্যামডাকে একা করব। কাকে? ল্যামডাকে। তাহলে এখানে ল্যামডাকে রাখো, তাহলে ল্যামডা এই পাশে কি আকার আছে? ভাগ। তার মানে 1/λ এখানে mc²। এই এইচ এই পাশে গুণ আছে, এই পাশে হয়ে যাবে ভাগ। এই সি এই পাশে গুণ, উপরে থাকা মানে গুণ, এই পাশে হয়ে যাবে ভাগ। তাহলে একটা সি কেটে গেল, একটা সি থাকলো। অতএব 1/λ সমান আমরা লিখতে পারবো mc ভাগ এইচ। এবার যদি আমরা একটু উল্টে দিই, তাহলে উল্টে দিলে এইচ যাবে উপরে আর 1 আসবে নিচে, তার মানে শুধু ল্যামডা এই এইচও কি হবে? উপরে যাবে, এমসি যাবে নিচে। ঠিক আছে? এইটা মানে 1/, ছিল তো, তাই আমরা একে 1/, না করে জাস্ট একটা ভাগাকারে না করে গুণাকারে করে দিছি। ওকে? আর এখানে এইচটা যেহেতু এইটা উল্টাইছি, সুতরাং এই পাশেটা উল্টাতে হবে, নাহলে তো হবে না। সেজন্য এটা উল্টাই এইচ উপরে গেল, এমসি নিচে আসলো। এবার আমাদের তো এমভি আনা লাগবে। কি আনা লাগবে? এমভি আনা লাগবে। আচ্ছা, তুমি একটু কল্পনা করো, মনে করো এই কক্ষপথ, এই হলো কেন্দ্র। এখান থেকে একটা কক্ষপথে যখন ইলেকট্রন যায় তখন কি করে? শক্তির শোষণ এবং বিকিরণ করে, তাই না? এবং শক্তির শোষণ এবং বিকিরণ করার ফলে
শক্তি বিকিরণ করার ফলে কি হয়? আলোকোৎসর্গ সৃষ্টি হয়। আলোকোৎসর্গ সৃষ্টি হয়, তার মানে আলোক সৃষ্টি হয় এক কথায়। তাহলে এই যে শোষণ করতে ইলেকট্রনের যে বেগটা ভি এবং এই আলোকোৎসর্গটা, এই দুটো কি একই হবে কিনা? অবশ্যই একই হবে। কারণ কি, যখন ইলেকট্রন এই কক্ষপথে যাচ্ছে, নিশ্চয়ই একটা বেগে যাচ্ছে। তাহলে ওই বেগে যখন যাচ্ছে তখন সে কি করছে? আলোকোৎসর্গ সৃষ্টি করছে। তার মানে ওইটাও, ওই যে বেগে যাচ্ছে ওইটাও কিন্তু ওই আলোকের বেগই। ঠিক আছে, ওইটার বেগও কিন্তু ওই আলোর বেগই। কারণ এখান থেকে যখন এই জায়গায় যাবে সে, তখন একটা যে বেগে যাবে, ওই বেগে যাওয়ার কারণেই তো আসলে আলোটা সৃষ্টি হচ্ছে। তার মানে ওইটাই কি? আলোর বেগ। তাহলে আমরা সি এর পরিবর্তে ভি লিখতে পারি। ঠিক আছে, অতএব ল্যামডা সমান আমরা লিখতে পারি এইচ ভাগ এম ভি। তো এইটা দেখো সেই আমাদের কি ধর্ম? এইটা দেখো সেই কণা ধর্ম। আর এই যে এম ভি, এটা কি? তরঙ্গ ধর্ম। তাহলে এই হলো আমাদের ডি ব্রগলির সমীকরণ, অর্থাৎ ল্যামডা সমান এইচ ভাগ এম ভি। এখানে এই এইচটা কি জানো? এইচটা হলো তোমার ওই যে প্লাঙ্কের ধ্রুবক। ধ্রুবক, ঠিক আছে। আর এইটা কি? এইটা হলো ওই যে কণা ধর্ম। কণা ধর্ম। আর এটা কি? সেই তরঙ্গ ধর্ম। এটা হলো আমাদের ডি ব্রগলির সমীকরণ। এবারে আছে হলো এম ভি আর সমান এনএইচ ভাগ 2 পাই এর প্রমাণটা। এটাও কিন্তু ডি ব্রগলি করেছে। ঠিক আছে, এটাও কি কে করেছে? ডি ব্রগলি। তাহলে এম ভি আর, আচ্ছা এবার এই সূত্রটা প্রমাণ করার জন্য আমরা এখন এই সূত্রটা প্রমাণ করব। ঠিক আছে, এম ভি আর ইজ ইকুয়াল টু এন এইচ ভাগ 2 পাই প্রমাণ। তাহলে এই সূত্রটা যদি প্রমাণ করতে হয়, যদি এখানে একটা কেন্দ্র, এটা যদি একটা ইলেকট্রন যদি এখানে ঘুরতে থাকে, হ্যাঁ, তাহলে এ যে সম্পূর্ণ পথটা ঘুরে আসতে যে দূরত্ব অতিক্রম করবে সেটা কি বৃত্তের পরিধির সমান কিনা? এটা যদি একটা বৃত্ত ধরো, তাহলে বৃত্তের পরিধি সমান করো। এখান থেকে যাত্রা শুরু করে আবার এই জায়গায় আসবে, তাহলে কি টোটাল একটা পরিধি ঘুরছে। তাহলে আমরা লিখতে পারবো 2 পাই আর। পারবো? অবশ্যই পারবো, 2 পাই আর। এবার দেখো, যখন ইলেকট্রন যখন ঘুরবে, মনে করো এটা ঘুরছে, তাহলে মনে করো সে একটা কম্পন সৃষ্টি করতে করতে আসছে। কি সৃষ্টি করতে করতে? কম্পন সৃষ্টি করতে। আর কম্পন সৃষ্টি হলে সেক্ষেত্রে এরকম জানি আমরা, মনে করি একটা কম্পন। ঠিক আছে, তাহলে আমরা জানি যে দুইটা অর্ধকম্পন মিলে, তুমি যদি একটু কল্পনা করো, তাহলে এখান থেকে এতটুকু আর এতটুকু, এই দুইটা, এইটা একটা অর্ধকম্পন এবং এইটা একটা অর্ধকম্পন, তাই না? এই দুইটা অর্ধকম্পন মিলে একটা পূর্ণ কম্পন সৃষ্টি হয়, তাই না? তাহলে এই এক একটা কম্পন সৃষ্টি হতে যে দৈর্ঘ্যটা অতিক্রম করে সেটা কি? তরঙ্গ দৈর্ঘ্য, তাই না? একটা পূর্ণ কম্পন হতে যে দূরত্বটা অতিক্রম করে সেটাই হচ্ছে আমাদের একটা ল্যামডার মান। ঠিক আছে, তাহলে তুমি মনে করো যখন এই ইলেকট্রনটা এভাবে ঘুরতে থাকবে তখন সে কিছু কম্পন সৃষ্টি করবে, এবং সেই কম্পনটা এন সংখ্যক ল্যামডা। ঠিক আছে, কারণ কি বলতো, মনে করো এতটুকু আসছে, একটা কম্পন সৃষ্টি করে, তাহলে এতটুকু যেতে সে কত সংখ্যক কম্পন সৃষ্টি করবে? এন সংখ্যক। জানা তো নাই। এতটুকু যদি একটা কম্পন মানে ল্যামডা হয়, একটা কম্পন হয়, তাহলে যখন এই পর্যন্ত আসবে তখন কি লিখবো? এন ল্যামডা। কারণ জানা তো নেই এন এর মানটা কয়টা আসলে ল্যামডা সৃষ্টি হচ্ছে, সেটা তো জানা নাই আমাদের। সেই জন্য আমরা লিখতে পারি 2 পাই আর ইজ ইকুয়াল টু এন ল্যামডা। ঠিক আছে, এবার দেখো তো এখান থেকে আমরা কি লিখতে পারি? 2 পাই আর ইজ ইকুয়াল টু এন ইন্টু এই ল্যামডার মান একটু আগে আমরা পেয়েছি কত? এইচ ভাগ এমভি। এইচ ভাগ এমভি পেয়েছি, তাই না? তাহলে আমরা এখন লিখতে পারি 2 পাই, আমাদের প্রমাণ করতে হবে কি বলতো? প্রমাণ করতে হবে এমভি আর। তার মানে এই এমভি কে এখানে আনতে হবে। তাহলে এমভি এখানে ছিল 2 পাই আর,
এমভি এর পাশে গুণ আছে, ভাগ আছে, এর পাশে আসলে গুণ হবে এমভি ইজিক্যাল টু এর পাশে কি থাকছে, এন আর এইচ থাকছে, আর কিছু থাকছে, থাকছে না। তাহলে তোমার লাগবে হলো এম ভি আর, তাহলে এম ভি আর আর রাখো, এই সবই কিন্তু গুণাকারে আছে। এম ভি আর রাখলে, রাখার পরে এন আর এইচ, এন আর এইচ এরা গুণ আকারে আছে, তাই ভিতরে গুণ দেওয়া লাগে না। আর এই 2 পাই আর এই পাশে কি আকারে আছে, 2 পাই আর এ পাশে আছে, সরি 2 পাই আছে, আমরা তো আর নিয়ে নিয়েছি অলরেডি এই যে। আর এই 2 পাই আছে এই পাশে গুণ, ওই পাশে হয়ে যাবে ভাগ। এটাই ঠিক আছে। এবার আমরা আলোচনা করব হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটা। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটি এরকম যে একই সাথে কোনো ইলেকট্রনের অবস্থান বলতে ডেল এক্স এবং গতিবেগ ডেল পি নির্ণয় করা সম্ভব নয়। ঠিক আছে, তাহলে আমাদের হাইজেনবার্গ কি বলছে, একই সাথে কোন ইলেকট্রনের অবস্থান এবং গতিবেগ নির্ণয় করা সম্ভব নয়। অনিশ্চয়তা কথাটা কেন আসছে, তুমি যখন যেহেতু বলেই দিয়েছে যে অবস্থান এবং গতিবেগ তুমি দুটোটা একসাথে নির্ণয় করতে পারবা না, তাহলে যখন তুমি ডেল এক্স নির্ণয় করবা অর্থাৎ অবস্থান নির্ণয় করবা, তখন তোমার এই ডেল পি নির্ণয় অসম্ভব হয়ে যাবে। ডেল পি নির্ণয় অসম্ভব হয়ে যাবে, তখন অনিশ্চয়তা সৃষ্টি হবে। ঠিক আছে, আবার তুমি যখন ডেল পি নির্ণয় করবা তখন ডেল এক্স নির্ণয় অসম্ভব হয়ে যাবে, তারপরে তখনও কি অনিশ্চয়তা সৃষ্টি হবে। সেই জন্য এখানে অনিশ্চয়তা নীতি বলা হয়েছে। এবার দেখো, এইটা আমরা যদি একটা সমীকরণ আকারে দেখি, এই হাইজেনবার্গের অনিশ্চয়তা সমীকরণটা এরকম, ডেল এক্স ইন্টু ডেল পি গ্রেটার দ্যান অর ইকুয়াল এইচ ভাগ 4 পাই। ঠিক আছে, তাহলে এই যে দুইটা গুণ আকারে আছে এই পাশে, এই যে ডেল পি যদি ওই পাশে যায় তাহলে কি হবে, ভাগ হবে। তাহলে সমান সমান একটা কথা মনে রাখবে, এই পাশে ধরো একটা এ থাকলো আর এই পাশে 1/b থাকলো, তার মানে বুঝে নিবা যে এ এর সাথে এটা ব্যস্ত অনুপাতে আছে, সমান সমান আর এই পাশে। কিন্তু একই সাথে থাকলে ধরো এ আর বি আছে এ পাশে, তাহলে এটাও কিন্তু ব্যস্ত অনুপাতে। বোঝা গেল, এক পাশে যদি গুণ আকারে থাকে তাহলে ব্যস্ত অনুপাত, আর দুই পাশে যদি ভাগ আকারে থাকে তাহলে একটা অপরটার ব্যস্ত অনুপাত। বোঝা গেল, তাহলে এটা মনে থাকবে, সমান সমান আর পাশে থাকলে ব্যস্ত অনুপাত, আর যদি একই পাশে থাকে সেটাও ব্যস্ত অনুপাত। এবার তার মানে এইটা, কারণ এইটা যখন তুমি এই পাশে পাঠাবো তখন কি হবে, 1/b হবে, কারণ এটা তো গুণ আকারে আছে, এটা গুণ আকারে আছে না, এই পাশে গেলে কি হবে, ভাগ হবে। তাহলে এটা কি হবে, 1/b বা কোনো কিছু ভাগ বি, তার মানে কি ভাগ হয়ে যাচ্ছে, ভাগ হওয়া মানে কি ব্যস্ত অনুপাতে হওয়া, ওই সমান সমান ওই পাশে থাকা মানেই হলো ব্যস্ত অনুপাতে। তার মানে এইটা গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হবে, তার মানে কি এই ডেল এক্স আর ডেল পি পরস্পরের ব্যস্ত অনুপাতে আছে, তাই না? তার মানে একটা যদি বেশি হয় আর একটা কি হয়ে যাবে, কম হয়ে যাবে, একটা যদি বেশি হয় আর একটা কম হয়ে যাবে, একটা বেশি হলে আর একটা কম হয়ে যাবে। তাহলে মনে করো প্রথমে এই যে একটা ইলেকট্রন, এই ইলেকট্রনের একটা অবস্থান আছে না, অবস্থান আছে, আবার এর ইলেকট্রনের কি আছে, একটা গতিবেগ আছে, গতিবেগকে কি দ্বারা প্রকাশ করেছে, ডেল পি, আর এটাকে প্রকাশ করা হয়েছে ডেল এক্স দ্বারা। ভালো কথা। এবার তুমি অবস্থান যখন নির্ণয় করতে, ধরো এই গতিবেগটা আছে তোমার 10 মিটার পার সেকেন্ড আছে ধরো, আর এটা অবস্থান কিছু একটা আছে। তো অবস্থান মনে করো, অবস্থান তুমি নির্ণয় করলে, করার পরে এর অরিজিনাল যে গতিবেগ সেটা ছিল 10। এবার যেহেতু ব্যস্ত আনুপাতিক, তাহলে এইটা যদি একটু বাড়ে, অবস্থানটা যদি একটু বাড়ে,
তাহলে এটা কি হবে, এটা কি হবে, এটা কমে যাবে না, এটা কি হবে, কমে যাবে 5 মিটার পার সেকেন্ড। তাহলে কি তার ওই অরিজিনাল গতিবেগটা থাকলো, থাকলো কি, থাকলো না কিন্তু। অর্থাৎ অবস্থান যখন বেড়ে যাবে তখন তার যে গতিবেগ সেইটার মান কমে যাবে, আবার যখন গতিবেগ বেড়ে যাবে তখন আবার এইটা আবার কি হবে, কমে যাবে। তাহলে এরকম যদি হয় একটা বেড়ে যায় আর একটা কমে যায়, অ্যাকচুয়াল হিসেব তো আসছে না আসলে। এর গতিবেগ 10 নিউটন, তুমি পাচ্ছ হলো 5, গতিবেগ হলো 10 মিটার পার সেকেন্ড, তুমি পাচ্ছ হলো 5 মিটার পার সেকেন্ড। তাহলে কি হয়ে গেল, ভুল হয়ে গেল, তোমার অরিজিনাল গতিবেগটা তো আসছে না। তুমি এটা এভাবে মনে রাখতে পারো। ধরো এই একটা ইলেকট্রন, ইলেকট্রনের তুমি গতিবেগ নির্ণয় করবা, তার জন্য তুমি কি করছো, এখান থেকে মনে করো এর উপর আলো, আলো সৃষ্টি করছো, আলোর প্রতিফলন ঘটাচ্ছো, বা এই ইলেকট্রনের উপর আলো ফেলছো। ঠিক আছে, এটা ইলেকট্রন, এটা হলো আলো, সি দিলাম, হ্যাঁ। তো এই আলোকে তুমি ইলেকট্রনের উপর ফেলছো, তার মানে কি এখানে প্রতিফলিত হবে, হওয়ার পরে কি এর যে কণাগুলো, ইলেকট্রনের যে কণা, তাই গতিশীল করবে, তাই না? ইলেকট্রনের ভিতরে তো কণা আছে, সেই কণাগুলো কি করবে, গতিশীল করবে। তাহলে তুমি কিন্তু দেখছো যে এখানে তুমি এই আলো ফেলার আগেও ইলেকট্রন ছিল, আলো ফেলার পরেও ইলেকট্রন আছে, তাই না? তুমি দেখছো, কিন্তু এর বেগটা তো চেঞ্জ হয়ে গেছে ভিতরে, ইলেকট্রনের কণাগুলো আছে, তুমি আলো ফেলার ফলে এর বেগটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে তুমি অবস্থান নির্ণয় করতে পেরেছো, কিন্তু বেগটা তো আর পারবা না, বেগটা তো নির্ণয় অসম্ভব হয়েছিল। তুমি যখন আলো ফেলোনি তখন দেখছো এখানে 10 মিটার পার সেকেন্ড বেগ আছে, ঠিক আছে, ইলেকট্রনের। মানে আলো ফেলার আগে, আলো ফেলার আগে তুমি দেখছো যে বস্তুটা এখানে আছে, আবার আলো ফেলার পরেও দেখছো ইলেকট্রনটা এই জায়গায় আছে। তুমি কিন্তু দেখতে পাচ্ছ না আসলে ইলেকট্রনের বেগটা কত হচ্ছে। ইলেকট্রনের বেগ আলো ফেলার আগে ছিল 10, এখন আলো ফেলার পরে কত সেটা কি নির্ণয় করতে পারছো? তাহলে ওইটা না অনিশ্চয়তা সৃষ্টি হচ্ছে, ওইটা না আর পারার সম্ভাবনা তো থাকছে না। তার মানে তুমি যদি অবস্থান নির্ণয় করতে পারো তাহলে গতিবেগটা নির্ণয় করতে পারছো না। ঠিক আছে, আবার ধরো তোমার রাতে, হ্যাঁ রাতে পিঁপড়ার তুমি মনে করছো যে ওই জায়গাটায় পিঁপড়া আছে, হ্যাঁ, সেই জন্য তুমি এটা মনে করো পিঁপড়া, এটা মনে করো পিঁপড়া। এই পিঁপড়াকে তুমি লাইট জ্বালাইছো, টর্চ লাইট, যখন আলো ফেলবা, ঠিক আছে, আলো ফেলার আগে কিন্তু এই জায়গায় ছিল সে, আলো ফেলার আগে তুমি দেখছো যে এখানে সে আছে। এবার যখনই তুমি আলো ফেলছো তখন সে আলো দেখতে পেয়ে কি করবে, চলে যাবে না? তাহলে এর কিন্তু তখন একটা বেগ ছিল অবশ্যই, এবার তুমি আলো ফেলার সাথে সাথে আরেকটা সে কি হবে, দ্রুত চলে যাবে না? তাহলে তখন কি তার সে স্থির অবস্থায় ছিল, মনে করো এখানে স্থির অবস্থায় ছিল। এবার যখন তুমি এর আলো ফেলবে এর উপরে, তো সে কি করবে, চলে যাবে, চলে যাবে, তাই না? কত বেগে যাবে সেটা কি তুমি বুঝতে পাবা? তুমি যখন লাইটটা মেরেছো তখন দেখছো যে পিঁপড়া এখানে আছে, ভালো কথা। তাহলে পিঁপড়া স্থির অবস্থায় আছে, তার মানে কি তার একটা অবস্থান আছে, সে অবস্থান আছে, যখনই লাইটটা মারছো তখন কি চলে যাচ্ছে, তার মানে তখন তার ওই যে আহ, বেগটা নির্ণয় অসম্ভব হয়ে যাচ্ছে। তবে তুমি যে কোনো একটা নির্ণয় করতে পারবা, হয় গতিবেগ, না হয় হচ্ছে বেগ। তো সেই জন্য আমাদের হাইজেনবার্গ বলেছেন কি যে কোনো একটা ইলেকট্রনের তুমি একই সাথে অবস্থান এবং গতিবেগ নির্ণয় করতে পারবা না, এটা ইম্পসিবল। এবার আমরা আলোচনা করব শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ, কি আলোচনা করব, শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ নিয়ে আলোচনা করব। তো সেটা কেমন, আসলে এই বিজ্ঞানী শ্রোডিঞ্জার বোর তত্ত্বে যে ত্রুটিগুলো ছিল, বোর তত্ত্বে যে ত্রুটিগুলো ছিল সেই ত্রুটিগুলো ছিল এরকম যে বর্ণালী ব্যাখ্যা, বর্ণালী ব্যাখ্যা সম্পূর্ণভাবে করতে পারে না। আর একটা ছিল কি, কণা ও তরঙ্গ ধর্ম, এটার কোনো কথাই বলেনি। আর একটা হলো অনিশ্চয়তা নীতি হাইজেনবার্গের।
তো এই ত্রুটিগুলো বোর পরমাণু বোর তত্ত্বে ছিল। কোন তত্ত্বে? বোর তত্ত্বে। এই বোর তত্ত্বের ত্রুটিগুলো দূর করার জন্য তিনি ত্রিমাত্রিক স্থানে, ঠিক আছে, গতীয় একটা সমীকরণ তিনি দেন। সেই সমীকরণটাই হলো শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ। সমীকরণটা কেমন? সমীকরণটা ছিল এরকম যে ডেল স্কোয়ার সাই ডিভাইড বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার সাই ডিভাইড বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার সাই ডিভাইড বাই ডেল জেড স্কোয়ার প্লাস 8 পাই স্কোয়ার এম ডিভাইড বাই এইচ স্কোয়ার ইন্টু ই মাইনাস ভি ইন্টু সাই ইজিক্যাল টু 0। ঠিক আছে, এটা ছিল আমাদের শ্রোডিঞ্জারের যে তরঙ্গ ইলেকট্রনের যে গতি আছে সেই গতির তরঙ্গ সমীকরণ, গতীয় তরঙ্গ সমীকরণ ত্রিমাত্রিক স্থানে। এবারে এই সূত্রই আমরা দেখতে পাচ্ছি কি সাই এর মান আছে, তাই না? সাই, তো এই সাই এর মানের কিছু তাৎপর্য আছে। এইকে যদি আরেকবার অন্তরীকরণ করা হয় তাহলে যে সূত্রটা হয় সেখানে সাই এবং সাই স্কোয়ার, ঠিক আছে, এই দুইটা মান আসে। তো এইটা আসলে কি বোঝায়? এই সাই আর সাই এর মান, এই দুইটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে এই সাই দ্বারা ধরো তুমি এই এখানে যে শক্তিটা, তাই না, তুমি যদি এই সমীকরণে একে যখন দ্বিতীয়বার অন্তরীকরণ করবা তখন এই কিছু মানের জন্য ই এর কিছু নির্দিষ্ট মান পাওয়া যাবে না? তুমি ধরো এই সমীকরণ যখন দ্বিতীয়বার অন্তরীকরণ করে কিছু মান বসাবা তখন কি ই এর কিছু নির্দিষ্ট মান আসবে, ই এর কিছু নির্দিষ্ট মান আসবে, ঠিক আছে। ওই মানগুলোকে যদি একটা ফাংশন আকারে প্রকাশ করা যায়, এই যে মানগুলো, তাই না, এই মানগুলোকে যেমন একটা ফাংশন আকারে প্রকাশ করা হবে, যখন এই মানগুলো কি করা হবে, একটা ফাংশন আকারে প্রকাশ করা হবে, সেটা হলো আমাদের এই সাই বা আইজেন ফাংশন, যেটার নাম হলো এই সাই। বুঝে গেল বিষয়টা? তাহলে সাইটা কি? সাইটা হলো আসলে আইজেন ফাংশন। আইজেন ফাংশনটা আসলে কি? ই এর কিছু নির্দিষ্ট মান পাওয়া যাবে এই সমীকরণ থেকে, সেই সমীকরণের মানগুলোকে যদি একটা ফাংশন আকারে প্রকাশ করি আমরা, এই নির্দিষ্ট মানগুলোকে ইয়ের, তাহলে যে ফাংশনের সৃষ্টি হবে সেটা হলো আইজেন ফাংশন বা এই হলো সাই। ভালো কথা। এখন এইটা দ্বারা আসলে আমরা কি বুঝি? ধরো একটা ইলেকট্রন না কিছু নির্দিষ্ট শক্তির অরবিটে ঘোরে, মনে করো এখানে কেন্দ্র, এই ইলেকট্রন গুলো কি হবে, এখানে মনে করো অনেকগুলো ইলেকট্রন আছে এরকম, ইলেকট্রন গুলো কি একটা নির্দিষ্ট শক্তির অরবিটে ঘোরে, ঠিক আছে, অর্থাৎ নির্দিষ্ট শক্তি স্তর সম্পর্কে ধারণা দেন। এইটা এই সাই দ্বারা অরবিট বোঝায়, অরবিট। আর এই সাই স্কয়ার দ্বারা অরবিটাল বোঝায়। কি বোঝায়? অরবিটাল বোঝায়। অরবিটালটা কি জানো? অরবিটালটা হলো, অরবিট মানে যে শক্তি স্তরে ঘোরে। অরবিট মানে কি? যে শক্তি স্তরে ইলেকট্রন ঘোরে সেটাই হলো অরবিট। আর অরবিটাল কি? যেখানে নিউক্লিয়াসের চারদিকে, যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 90 থেকে 95%, ঠিক আছে, সেটাই হচ্ছে আমাদের অরবিটাল। অরবিটালটা কি? অরবিটালটা হলো নিউক্লিয়াসের চারিদিকে যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা আছে 90 থেকে 95%। আর অরবিটটা কি? অরবিটটা হলো যে শক্তি স্তরে সে ঘোরে সেটা হচ্ছে অরবিট। তাহলে এই 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 এর মানটা দ্বারা আমরা অরবিটালকে বুঝি, এই সাই স্কয়ার দ্বারা, আর সাই দ্বারা আমরা অরবিটকে বুঝি, অর্থাৎ যে শক্তি স্তরে ঘোরে সেটা বুঝি।